জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। যেভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে বাংলাদেশ, দুই কুল হারিয়ে দিশেহারা যেসব নেতারা, এবং সবশেষে দেখবেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সহায়তা, আন্তর্জাতিক চাপে হাসিনার পাশ থেকে সরে দাঁড়ালো মোদি। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে অপ্রত্যাশিত অতিথি হয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। তাকে আশ্রয় দিয়ে এখন উভয় সংকটে ভারত সরকার। একদিকে রাখতে হচ্ছে পুরনো অতিথির সম্মান, অন্যদিকে সামলাতে হচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ। যতদিন যাচ্ছে ততই শঙ্কায় পড়েছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ। জটিল থেকে জটিলতর হচ্ছে তার বাংলাদেশে প্রত্যার্পণ বা ফিরিয়ে আনার আলোচনা। আসলেই কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব? আর এক্ষেত্রে বাংলাদেশের অবস্থানই বা কি হতে পারে? সম্প্রতি হাসিনার বাংলাদেশে প্রত্যার্পণ বিষয়ে একটি বিশ্লেষণমূলক সংবাদ প্রকাশ করে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, যেখানে বাংলাদেশ ও ভারত সরকারের সম্ভাব্য বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হচ্ছে একের পর এক মামলা। এমন অবস্থায় বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে কোনো সময় চাপ দিতে পারে, আর এমনটা হলে তা দুই দেশের মধ্যে বিরূপ সম্পর্কের সূচনা করতে পারে। দুই দেশের মধ্যে বিনিময় সহজ এবং দ্রুত করতে ভারত এবং বাংলাদেশ 2013 সালে একটি প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী এমন ব্যক্তিদের প্রত্যার্পণ করার কথা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়েছে। চুক্তিতে বলা হয়, 1 বছরের কারাদণ্ডযোগ্য সকল অপরাধী প্রত্যার্পণের আওতায় পড়বে। তবে এক্ষেত্রে শর্ত হলো অপরাধটি অবশ্যই উভয় দেশের শাস্তিযোগ্য হতে হবে। উল্লেখ্য, এই চুক্তির আওতায় 2015 সালে আলফায়ের শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে সফলভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যার্পণ করা হয়েছিল। তবে এই চুক্তির 7 ও 8 নম্বর ধারা অনুযায়ী প্রত্যার্পণ প্রত্যাখ্যানের সুযোগও দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছে এমন প্রমাণিত হলে প্রত্যার্পণের আবেদন নাকচ করা যাবে। তবে চাইলেই প্রত্যার্পণ এড়ানোর জন্য যে কোনো অপরাধকে রাজনৈতিক প্রকৃতির অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। কেননা কেউ যদি হত্যা, গণহত্যা, গুম এসব অপরাধে অভিযুক্ত হয়, তার ক্ষেত্রে সেটি রাজনৈতিক মামলা হিসেবে গণ্য হবে না। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং হত্যা মামলা দায়ের হয়েছে, ফলে চুক্তি অনুযায়ী তাকে ভবিষ্যতে বিচারের আওতায় আনতে দেশে ফিরিয়ে আনার আবেদন করতেই পারে বাংলাদেশ সরকার। এখন প্রত্যার্পণের প্রক্রিয়া শুরু করার জন্য একটি উপযুক্ত আদালত দ্বারা শুধুমাত্র একটি গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োজন। বিএনপি কয়েক যুগের পরীক্ষিত সাবেক নেতারা এখন দুই কুল হারিয়ে দিশেহারা। বিএনপিতে ফেরার পথ বন্ধ। আবার জনগণের দৃষ্টিতে জাতীয় বেঈমান ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসর তকমাও পেয়েছেন। বিএনপি নির্বাচনে না থাকার সুযোগ কাজে লাগাতে ভোটের মাঠে নতুন দল ও জোট গঠন করেছিলেন বিএনপির সাবেক হেভিওয়েট অন্তত 7 নেতা। এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা, 2 জন এমপিও হয়েছিলেন। কিন্তু সংসদ নির্বাচনের 7 মাস পরে ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের পর দাপুটে ওই 7 নেতা পড়েছেন মহাসংকটে। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারেও ধ্বংসের মুখে। বিএনপির একাধিক নেতা বলছেন, শাহজাহান ওমর, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, শমসের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার সহ 7 জনেরই স্বপ্ন ছিল এমপি হওয়া। বিজেপির সব মহলেও তাদের আলাদা গ্রহণযোগ্যতা ছিল। হঠাৎ আওয়ামী লীগ সরকারের প্রলোভনে পড়ে ভোটে গিয়ে ভুল রাজনীতিতে জড়িয়ে পড়েন। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, তারা এখন ভালো অবস্থানে নেই। কেউ কেউ তো দল বদল করেছেন, আবার কেউ কেউ নতুন দল গঠন করেছেন। তাদের রাজনীতির ভবিষ্যৎ এখন অন্ধকারের দিকে ধাবিত হতে পারে। তারা হয়তো দুই কুল হারাতে বসেছেন, তবে সময় সবকিছু বলে দেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাইকমান্ডের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপিতে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিদের যোগদানের সুযোগ নেই। বহিষ্কৃতদের দলে ফেরানোর ব্যাপারে এই মুহূর্তে কোনো আলোচনা নেই। দীর্ঘ 45 বছরের বিএনপির রাজনীতির ইতি টেনে গত বছরের 30শে নভেম্বর আওয়ামী লীগে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। ওই দিনই তাকে বহিষ্কার করে বিএনপি। তিনি বলেন, আমি আর দল ত্যাগ করব না, বুঝে শুনে আওয়ামী লীগে যোগ দিয়েছি, রাজনীতি করলে এখানেই থাকব। বঙ্গবন্ধুর নেতৃত্বে জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করেছি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা হয়, তবে বিএনপিতে আর ফিরব না। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘ 16 বছরের সম্পর্কের তুলনায় 7 মাস কিছুই নয়। বিএনপির কারো সঙ্গে যোগাযোগ আছে, তবে বিএনপি জোটে ফিরব কিনা তা এখনো বলা যাচ্ছে না। তবে 12 দলীয় জোটে ইব্রাহিমের ফেরার সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন,
জোট থেকে বেরিয়ে গিয়ে যারা প্রহসনের ডামি নির্বাচনে অংশ নিয়েছেন তাদের ফেরার প্রশ্নই আসে না। জাতির সঙ্গে বেইমানি করার অভিযোগে এদের আইনের আওতায় আনতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 2020 সালে দল থেকে বহিষ্কৃত হন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জন। তিনি বলেন, এবারের সরকার পতনের অভ্যুত্থান করছে ছাত্ররা। ৬২/৬৯ আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। 2024 সালে ছাত্ররা আরেকটি বিপ্লব ঘটিয়েছে। তাই আন্দোলনের পর দেশ পরিচালনার দায়িত্ব নতুন প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করছেন। অন্যদিকে তৈমুর আলম খন্দকার বিএনপিতে যোগ দেন 1996 সালে। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও মহানগরের নেতৃত্বে ছিলেন। তবে 2020 সালের জানুয়ারিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি নির্বাচনে প্রার্থী হলে তখন বহিষ্কৃত হন তৈমুর আলম। তৈমুর আলম বলেন, বিএনপির হাইকমান্ড আমাকে কখনো আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়নি। শমশের মবিন চৌধুরী বিএনপিতে যোগ দেন 2007 সালে। বিএনপি জোট সরকার আমলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা শমশের মবিন বিএনপি থেকে পদত্যাগ করেন 2015 সালের 28 অক্টোবর। 3 বছর যোগ দেন বিকল্প ধারা বাংলাদেশে। গত সংসদ নির্বাচনে সিলেট 6 আসন থেকে তৃণমূল বিএনপির মবিন আমানত হারিয়েছেন। তিনি বলেন, ভোটের সময় বিএনপি বা অন্য কারো সাথে জোট করা যায় কিনা ভেবে দেখব। বিএনএম চেয়ারম্যান শাহ আবু জাফর বলেন, সরকার পতনের পর বিএনপির শীর্ষ পর্যায় থেকে কেউ যোগাযোগ করেনি, তবে নিচের সারির অনেকেই যোগাযোগ করেছেন। আগামী নির্বাচন যদি জোটবদ্ধ হয় তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ছাত্র জনতার আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থান থেকে। তার সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় কিছু মিডিয়াও। এসব চক্র পুরনো ভিডিও বা এক ঘটনার ভিডিওকে অন্য ঘটনার দাবি করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এমন একটি ঘটনা উদ্ঘাটন করেছে বার্তা সংস্থা এএফপি। একটি ভিডিওর উল্লেখ করে বলা হয়েছে, তাতে দেখানো হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর কিভাবে আক্রমণ হচ্ছে। আসলে সেই ভিডিওতে যে আক্রমণ সেটা হিন্দুদের বিরুদ্ধে নয়, সেটা হলো ক্ষমতাচ্যুত সরকারের সমর্থকরা সহিংসতা চলাকালে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময়ের ভিডিও সেটা। ঘটনাটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের। সেখানকার পুলিশ আক্রমণের শিকার ওইসব ব্যক্তিকে শনাক্ত করেছে। তারা ঘটনার সময় একটি 6 তলা বিশিষ্ট ভবনের পাইপ ধরে নিচে নামার চেষ্টা করছিলেন। পুলিশ বলেছে, হামলার শিকার ওইসব ব্যক্তি হিন্দু নন, তারা ক্ষমতাচ্যুত সরকারের সমর্থক। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওকে ব্যবহার করে দাবি করা হচ্ছে ওই হামলা হয়েছে হিন্দুদের ওপর। ক্ষমতাচ্যুত সরকারের একজন সমর্থক এবং বাংলাদেশি মিডিয়া বলেছে, জুলাইয়ে সেখানে যে ঘটনা ঘটেছিল তাতে একটি রাজনৈতিক গ্রুপকে টার্গেট করা হয়েছিল। কিন্তু 22 জুলাই ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে বাংলায় তার ক্যাপশনে লেখা হয়েছে, হিন্দু হোস্টেল ঢাকাতে জামাতের আক্রমণে কিভাবে হিন্দু ছাত্রগুলো কার্নিশ ধরে ঝুলছে দেখুন।